বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচশুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পাঁচশুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আজকে তোমাদেরকে একটা সুন্দর অংশ পড়ানো হবে, যে অংশ থেকে আমাদের গাণিতিক টার্ম আসে। তো অলরেডি ডেসক্রিপশন বক্সে তোমরা লক্ষ্য করলে খেয়াল করবা, এখানে আমাদের কোষের সমবায় এবং কিসবের সূত্র দুটোটাই ক্রিটিক্যাল। যদি ভালো করে বুঝতে পারো তাহলে আর মনোযোগ দিয়ে ক্লাস করলে আজকে ক্লাসটা, তাহলে অনেক সুন্দর করে বুঝবা এবং এটা থেকে গাণিতিক টার্ম করতে পারবা। তো চলো আজকে আমরা শুরু করি। আমাদের দুইটা অংশের একটা অংশ হচ্ছে কোষের সমবায়। কোষের সমবায় আমরা কোষের সমবায় করতে গেলে বা এটা বুঝতে গেলে আমাদের প্রথমে কোষ সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। কোষটা কি? কোষটা হলো যার একটা ধনাত্মক প্রান্ত এবং একটা ঋণাত্মক প্রান্ত আছে, তাকে আমরা কোষ বলি। একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত থাকলে তাকে আমরা কোষ বলি। আর যদি একাধিক কোষের সমন্বয় হয় ব্যাটারি, একাধিক কোষ যদি একত্রে সংযুক্ত করা হয় তখন তাকে আমরা বলবো ব্যাটারি। তো আমরা ওইদিকে না যাই, চলো আমরা কোষটাকে শিখলাম, কোষটা কি তার চিত্র। এবার কোষের সমবায় হলো কতগুলো কোষকে একত্রে সংযুক্ত করাকে কোষের সমবায় বলা হয়, একত্রে সংযুক্ত করে। কারণ সংযুক্তটা কি আমরা শ্রেণীতে করব না সমান্তরালে করব, তার উপর ভিত্তি করে আবার কোষের সমবায়কে আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো কোষের শ্রেণী সমবায়। দ্বিতীয় অংশটা হলো কোষের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় আমরা এখন দুইটা সম্বন্ধে একটা ধারণা নিব। কোষের সমবায় অর্থাৎ কোষের শ্রেণী সমবায়, কোষের সমান্তরাল সমবায়। তাহলে চলো আমরা কোষের শ্রেণী সমবায়টা সম্বন্ধে একটা ধারণা নেই, তারপর আমরা কোষের সমান্তরাল সমবায় কি করব, একটা ধারণা নিব। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দেই কোষের সমবায়টা কিভাবে হবে বা কিরকম ভাবে হতে পারে। লক্ষ্য করো, আমরা এখানে একটা কোষের শ্রেণী সমবায় চিত্র আঁকলাম। আমরা একটা কোষ আঁকতে গেলে আমাদের দুটো অংশ লাগে, একটা হচ্ছে প্রাবল্য বা তড়িৎচালক শক্তি, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আমরা জানি সবসময় তড়িৎ প্রবাহ মাত্রা কোষের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের মধ্যে দিয়ে যায়। তাহলে ধনাত্মক পাতের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে সেটা হচ্ছে আইএস সিরিজ, অর্থাৎ এই ধনাত্মক প্রান্তের মধ্যে দিয়ে গিয়ে রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ঋণাত্মক প্রান্তের মধ্যে দিয়ে চলে আসবে। এটা হচ্ছে আমাদের সার্কিট বা চিত্র। তাহলে চলো এবার আমরা এটাকে শিখে নিই, কোষের শ্রেণী সমবায়টা কীরকম হয়। তুমি যখন পড়বা তখন এভাবে লিখতে হবে, কতগুলো কোষকে আমরা পরপর সাজিয়ে যে সমবায়টা তৈরি করা হয় তাকে কোষের শ্রেণী সমবায় বলা হয়। অর্থাৎ কতগুলো কোষকে আমরা পরপর, দেখো পাশাপাশি বা পরপর সাজিয়ে যে সমবায় তৈরি করা হয় তাকে আমরা বলবো কোষের শ্রেণী সমবায়। তাহলে কোষের শ্রেণী সমবায় হলে আমরা সূত্রটা লিখব এইভাবে। আমরা জানি ই সমান আই সমান ই বাই আর। এইখানে আমাদের যেহেতু প্রাবল্য আছে তাহলে হবে আর প্লাস আর এস।
এই অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে শর্তটা হবে কোষের শ্রেণী সমবায়ের সূত্রটা হবে আই এস সমান ই এস বাই আর প্লাস আর এস। তুমি যদি এটা ভালো করে বুঝতে চাও তাহলে এখানে একটু সাইড নোট দিয়ে দাও, সাইড নোটের মধ্যে তুমি লিখে নাও ওইভাবে কোনটা কি, তাহলে তুমি আর একটু ক্লিয়ার বুঝবা। এখানে আই এসটা হচ্ছে কোষের শ্রেণী সমবায়ের প্রবাহ মাত্রা, আই এস কোষের শ্রেণী সমবায়ের প্রবাহ মাত্রা, আর আরটা হচ্ছে বাহ্যিক রোধ। এখানে বাহ্যিক রোধটা কি আর, আর আমাদের ইএসটা হচ্ছে তড়িৎ কোষ। এখানে আমাদের ইএসটাকে আমরা কিভাবে লিখবো, মোট তড়িৎচালক বল লিখতে পারি, মোট তড়িৎচালক বল। এখানে তড়িৎচালক বলটা তো এখানে আমরা এভাবে লিখবো, আমাদের শর্তটা হবে যদি কোষের শ্রেণী সমবায়ের শর্ত থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি E1 প্লাস ই প্লাস ই প্লাস ই প্লাস, আমরা আর একটু লিখব n তম পদ বা n সংখ্যক পদ সমান সমান n ই। আমাদের কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট তড়িৎচালক বল হবে, এইখানে যতগুলো তড়িৎ কোষ ব্যবহার করব এই ততটার প্রতিটার মান যেহেতু সমান আমরা n দিয়ে গুণ করে দিব। ধরো এখানে যদি 3টা তড়িৎ কোষ থাকে তো n এর মান হবে 3, আর প্রাবল্যের মান ধরে একটা ফিক্স থাকে, সেজন্য এটা 3 দ্বারা গুণ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের তো n তম পদ পর্যন্ত যাওয়া হয়েছে, এর জন্য আমরা ডট ডট দিয়ে দেওয়ার মানে হলো এখানে n তম পদ গেছে। তাহলে n তম পদ যাওয়ার কারণে আমাদের শর্তটা হবে ই এর সমান E1 প্লাস E2 প্লাস ই বা ই প্লাস ই ডট ডট n সংখ্যক পদ সমান n ই। আবার আমরা প্রবাহ মাত্রার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ যেটা ছিল, এই যে অভ্যন্তরীণ রোধ, এই যে অভ্যন্তরীণ রোধগুলোকে আমরা এভাবে লিখব আর এর সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস, এটাও সেম n সংখ্যক পদ সমান সমান n আর। তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আর একটু ক্লিয়ার করতে পারবো। দেখো এই যে শর্তগুলো কোষের শ্রেণী সমবায়ের শর্ত, তাহলে এই দুইটা শর্ত আমরা এখানে মানটা বসিয়ে দিই। তাহলে আমরা মানটা বসিয়ে দিলে কি পাই, ইএস এর মান হচ্ছে এন ই, আর আর এর জায়গাতে আর ঠিক রয়েছে, আর এস এর মান হচ্ছে এন আর। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দিই, এটা তুমি মনে রাখবা। আই এর সমান এন ই প্লাস আর প্লাস এন আর। এখন এখানে শর্ত, এখানে দুইটা শর্ত দিয়ে তুমি কাজ করবা। শর্ত 1 নম্বর শর্তটা হলো, লক্ষ্য করো এই সমীকরণে কি পাওয়া যায়, যদি আমরা এখানে শর্তটা কি দিব, লক্ষ্য করো বাহ্যিক রোধরা যদি অভ্যন্তরীণ রোধের n-তম গুণ থেকে অনেক বড় মানের হয়, অর্থাৎ এখানে ডাবল দেওয়ার উদ্দেশ্য হলো, এখানে গ্রেটার দেন চিহ্ন ডাবল দেওয়ার উদ্দেশ্য হলো এখানে এই মানটা আর এর মানটা এন আর মান থেকে অনেক বড়, ব্যবধান অনেক বড় মানের যদি হয়, তবে আমরা কি লিখব, হয় তবে আমাদের যেই মানটা ছোট আছে ওই মানটা কি করব, বাদ দিয়ে দিব, অর্থাৎ এন আরটা বাদ যাবে। তাহলে আই এর সমান এন ই আর, অর্থাৎ যে অংশটা ছোট এটা বাদ দেওয়া হবে। বাদ দেওয়া হলে এই ক্ষেত্রে তুমি কি করতে পারবা, এন আর ই বাই আর সমান আই লেখা যায়, এই একটা শর্ত। অর্থাৎ ই বাই আর সমান আই লেখা যায়, আর এনের জায়গাতে এন আছে। এখন আমাদের যদি 2 নম্বর শর্ত আসে, 2 নম্বর, যদি এই মানটা উল্টে দাও, আর থেকে অভ্যন্তরীণ রোধের মানটা অনেক বড় হয়, অর্থাৎ আমাদের যে অভ্যন্তরীণ রোধের মানটার তুলনায়
এই আর এর তুলনা বাহ্যিক রোধের তুলনা অভ্যন্তরীণ রোধের মানটা যদি অনেক বড় হয়, বড় মানের হয়, তবে তুমি শর্তটা কি করবা, যে মানটা ছোট আছে সেই মানটা বাদ দিয়ে দিবা। অর্থাৎ এখানে আর এর মানটা ছোট, তাহলে তুমি কি করবা, আর এর মানটা বাদ দিয়ে দাও। অর্থাৎ আই এর সমান যত আর এর মানটা ছোট, বাহ্যিক রোধটা অনেক ছোট, তাহলে এটা বাদ দিয়ে দিলে আমাদের এন আর থাকবে এই সমীকরণে, তাহলে হবে এন আর। তাহলে তোমার কি এই এন এন কাইটা গেলে থাকবো ই বাই আর সমান কি লেখা যায়, আই লেখা যায়। এবার চলো আমরা কি আলোচনা করব, আমাদের এই সার্কিট থেকে আমরা যখন এই শর্তগুলো বসিয়ে 1 নম্বর সমীকরণ বের করলাম, এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে বাহ্যিক রোধের মানটা অনেক বড় হবে, আর এখানে বাহ্যিক রোধের মানটা অনেক বড় হলে যেটা মানটা ছোটো এটা ভ্যানিশ করে দিলাম, এটা যেটা মানটা বাদ দিয়ে দিলে তাহলে আমরা এই সমীকরণটা পাই, এই যে বাদ দিয়ে দিলে এই সমীকরণটা পাই। আর যদি বাহ্যিক রোধের মানটা ছোটো হয়, অভ্যন্তরীণ রোধের মানটা বড় হয়, তাহলে আমরা এমন একটা অংশ পাই, এমন একটা চেহারা পাই বা অংশ পাই। এখন তুমি আলোচনা করবা কি, শক্তিশালী প্রবাহ মাত্রা পাওয়ার জন্য তোমার এই শর্ত মিলবে না এই শর্ত মিলবে। এখানে লক্ষ্য করে দেখো, এখানে শুধু একটা মাত্র প্রবাহ মাত্রা পাওয়া গেছে, আর এখানে প্রবাহ মাত্রার এনতম গুণ পাওয়া গেছে। অর্থাৎ প্রবাহ মাত্রা যা পাবা এটা যদি তুমি এন দ্বারা গুণ করলে তোমার প্রত্যাশিত অনেক বড় মানের প্রবাহ মাত্রা পাবা। তো আমাদের প্রশ্ন হলো, আমরা বেশি পরিমাণ প্রবাহ মাত্রা পাইলে তো বেশি পরিমাণ বিদ্যুৎ পাইতে পারি। তো সেক্ষেত্রে আমাদের শক্তিশালী প্রবাহ মাত্রা বা বেশি প্রবাহ মাত্রা পাওয়ার জন্য আমাদের 1 নং শর্ত প্রযোজ্য, 2 নং শর্ত প্রযোজ্য না। 2 নং শর্ত শুধু একটা প্রবাহ মাত্রা পাওয়া যাবে। আর এখানে যদি প্রবাহ মাত্রার মান মনে করো 2 বার হয়, তাহলে 2 এর সাথে যদি এন এর মান 10 হয়, তাহলে 10 দুগুণে 20 একটা বড় মানের প্রবাহ মাত্রা পাইতে পারি। তাহলে আমাদের এই আলোচনার শর্ত হলো, এটা থেকে উচ্চতর দক্ষতা প্রশ্ন আসলে তোমার ভেবে লিখতে হবে যে যদি শক্তিশালী প্রবাহ মাত্রা পাওয়ার জন্য কোন শর্তটা প্রযোজ্য, 1 নম্বর শর্ত না 2 নম্বর শর্ত। তুমি অবশ্যই 1 নম্বর শর্তটা দিবা, অর্থাৎ বাহ্যিক রোধের মানটা অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড় মানের হতে হবে। তাহলে তুমি এই কাজটা কি করতে পারবা, ভালো করে এই শর্তটা প্রযোজ্য হলে তুমি বেশি পরিমাণ প্রবাহ মাত্রা পাইতে পারো। এটা হচ্ছে আমাদের কি বলা হয়, এটা হচ্ছে আমাদের কোষের শ্রেণী সমবায়ের শর্ত। এই শর্তটা মনে রাখবা, বেশি প্রবাহ মাত্রা পাওয়ার জন্য এই শর্ত, ক্ষুদ্রতম প্রবাহ মাত্রা পাওয়ার জন্য এই শর্ত। চলো এবার আমরা আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশে চলে যাই, অর্থাৎ কোষের সমান্তরাল সমবায়। তাহলে এবার আমরা করব দ্বিতীয় শর্ত, সেটা হলো কোষের সমান্তরাল সমবায়। কোষের সমান্তরাল সমবায় করতে গেলে আমাদের এখানে একটা সার্কিট লাগবে। আমরা সার্কিটটা এঁকে নেই, তোমরা আমার সাথে সার্কিটটা আঁকবা, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। আমরা জানি কোষের ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত থাকে, এটাকে আমরা কি করে দিলাম, এই অংশের সাথে আমরা একটা সংযুক্ত করে দিলাম এভাবে প্রবাহ মাত্রা, অর্থাৎ এখানে রোধ দিয়ে দিলাম, আমরা রোধটাকে সংযুক্ত করে দিলাম। তাহলে আমরা এখানে কি কি পাই, এখানে প্রবাহ মাত্রা পাবো আইপি, এখানে আমরা ই পাবো তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ, তারপরে তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ, এগুলো আমরা পাবো। এভাবে বিদ্যুৎটা এভাবে ধনাত্মক পাত থেকে প্রবাহিত হয়ে ঋণাত্মক পাতের মধ্যে দিয়ে পূর্বাবস্থায় ফিরে আসবে। তাহলে এবার আমরা কোষের সমান্তরাল সমবায়টা কিভাবে করব, কতগুলো কোষকে আমরা এমনভাবে সংযুক্ত করব যেন সবগুলো কোষের ধনাত্মক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, এই যে এখানে কোষের সবগুলো ধনাত্মক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, আর ঋণাত্মক প্রান্তগুলো আরেকটা সাধারণ বিন্দুতে সংযুক্ত করলে যে সমবায় তৈরি করা হয় তাকে কোষের সমান্তরাল সমবায় বলে। তাহলে দেখো আমরা পাইলাম, এখন সমান্তরাল সমবায় শর্তের জন্য আমরা কি করব, আমরা সমীকরণ আগে লিখব।
এখানে সমান্তরাল যেহেতু প্যারালাল, তাহলে প্যারালালের জন্য আমাদের শর্তটা কি আমরা একটু লিখব। আমাদের মূল শর্ত ছিল এটা, ইপি বাই আর প্লাস আরপি, আইপি সমান ইপি বাই আর প্লাস আরপি। এখানে তোমার শর্তটা কি, শর্তটা তুমি লিখতে হবে। শর্ত না লিখলে তুমি পাবা না, মানে ভালো করতে পারবা না। এখানে শর্তটা কি, শর্তটা হলো কোষের প্যারালালের সবগুলো কোষের মান সমান থাকবে। এইভাবে আমাদের যত এনতম গুণ ছিল শ্রেণী সমবায়ের, আর সমান্তরাল সমবায়ের কি ছিল ইপি সমান ই। আর আমাদের আরপির একটা শর্ত আছে, আমাদের আরপি হবে আর বাই এন। এই শর্ত দুটা মনে রাখবা, অর্থাৎ ইপি সমান ই, আরপি সমান আর বাই এন। এই শর্ত দিয়ে তোমার এটা হচ্ছে শর্ত, এটা মনে রাখতে হবে। তাহলে এবার আমরা শর্ত দিয়ে মানটা বসিয়ে দেই। ইপির মান হচ্ছে ই, আর এই মানটা হচ্ছে আর বাই এন। তুমি যদি আর একটু সহজ করে করো বা এই অংশটাকে সাজিয়ে লেখো, তো সাজিয়ে লিখলে তোমার মানটা হবে এরকম। আচ্ছা, এই মানটাকে আমরা নিয়ে করতে পারি, এটাকে একটু সাজিয়ে লিখি। এন আর প্লাস আর বাই ই। তাহলে আমরা আর একটু সাজিয়ে লিখতে পারি, আইপি সমান এন ই এন আর প্লাস আর। এটাকে আমরা একটা সমীকরণ দিই। অর্থাৎ তুমি যে কাজটা করবা, এই অংশটাকে এই শর্ত দুইটার মাধ্যমে সাজিয়ে দিলে 1 নং সমীকরণ তুমি পাও। 1 নং সমীকরণটা তুমি কি করতে পারো, এরকম একটা অংশ তুমি পাবা। এখন এই অংশ থেকে আমরা কি করব, আমাদের শর্ত বা প্রত্যাশিত মান অনুযায়ী আমরা আগাবো। আমরা মান অনুযায়ী আগাতে গেলে আমাদের সার্কিটটা আমাদের আচ্ছা আমরা এখান থেকে করি আলোচনা বা শর্ত। 1 নম্বর শর্ত হলো, যদি লক্ষ্য করো, আমাদের অভ্যন্তরীণ রোধের তুলনা বাহ্যিক রোধের মানটা যদি অনেক বড় হয়, তাহলে আমরা কি করতে পারি, বড় হলে আমরা লিখব আইপি সমান যে অংশটা ছোট এটা বাদ দিয়ে দিব, অর্থাৎ এনই বাই এনআর। তাহলে এই এন এন কেটে গেলে থাকবো ই বাই আর, আর ই বাই আর সমান হয়েছে আই। অর্থাৎ আমরা কি পাবো, আর আইপি সমান আই পাবো। আর যদি আমরা 2 নম্বর শর্ত দিয়ে আলোচনা করি, যদি এনআর হয় তবে আমরা কি করতে পারি, এখানে বাহ্যিক অভ্যন্তরীণ রোধের মানটা অনেক বড়, বাহ্যিক রোধের মানটা ছোট, তাহলে যেটা ছোট এটা আমরা বাদ দিয়ে দিই। তো বাদ দিয়ে দিলে আমরা এমন একটা চেহারা পাই এন ই, আর এই অংশটা বাদ দিলে আমাদের শুধু থাকবে আর। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো, তাহলে আমরা কি পাইলাম, এই ই বাই আর এর পরিবর্তে আই লেখা যায়। এখন প্রশ্ন হলো, শক্তিশালী প্রবাহ মাত্রা পাওয়ার জন্য তোমার কোন শর্তটা প্রযোজ্য, 1 নম্বর শর্ত না 2 নম্বর শর্ত? তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, শক্তিশালী প্রবাহ মাত্রা পাওয়ার জন্য তোমার অবশ্যই 2 নম্বর শর্ত প্রযোজ্য। আমাদের ওইখানে ছিল 1 নম্বর শর্ত, আর এখানে এসে পড়ছে 2 নম্বর শর্ত। তাহলে তুমি এই শর্ত অনুযায়ী তুমি কি করতে পারবা, কোষের সমবায় দিয়ে কি করতে পারবা, কাজ করতে পারবা। তাহলে আমরা যেহেতু একটা কোষের সমবায় করলাম, আমরা কিসবের সূত্রটা যাওয়ার আগে আমরা মনে হয় এটা একটু কাজ করে নিলে ভালো হয়। আমরা একটু কাজ করি, চলো আমরা একটু গাণিতিক টার্ম করি, একটা অঙ্ক করি, তা না হলে তুমি ভালো করে বুঝবা না। একটা প্রশ্ন হলো এরকম, 1.5 ভোল্ট তড়িৎচালক বল 1.5 তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট
বিশিষ্ট 10টি কোষকে শ্রেণী সমবায়ে সাজিয়ে 10টি কোষকে শ্রেণী সমবায়ে সাজিয়ে এদের প্রান্তদ্বয়ে এদের প্রান্তদ্বয়ে 150 ওহম রোধের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে কি পরিমাণ প্রবাহ মাত্রা পাওয়া যাবে? আমি এবার বলি, তোমরা একটু মিলিয়ে নাও। একটা আমার প্রশ্নটা হলো 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষকে শ্রেণী সমবায়ে সাজিয়ে এদের প্রান্তদ্বয়ের 150 রোধের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে কি পরিমাণ প্রবাহ মাত্রা পাওয়া যাবে? তাহলে এই শর্তটার জন্য আমাদের যেহেতু শ্রেণী সমবায় বলে করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা এই শ্রেণী সমবায় শর্তটা কিছুক্ষণ আগে লিখেছিলাম। আমরা করব সমাধান। প্রথমে লিখবা আমরা জানি, লক্ষ্য করো, আমরা 1 নম্বর শর্তটা পড়েছিলাম এইভাবে, NER প্লাস NR। আমরা এমন একটা শর্ত পেয়েছিলাম 1 নং সমীকরণে কোষের শ্রেণী সমবায় শর্তের ক্ষেত্রে। এবার চলো আমরা এই সমীকরণটা সাজিয়ে নিই। আমরা কি করতে পারি? সমীকরণটা সাজিয়ে করতে গেলে আমাদের প্রথমে 1.5 তড়িৎচালক বল, অর্থাৎ তড়িৎচালক বলটাকে আমরা ই দ্বারা প্রকাশ করেছিলাম। ই সমান হচ্ছে 1.5 ভোল্ট। তড়িৎচালক বল 1 ওহম অভ্যন্তরীণ রোধটা মানে ছোট হাতের আ, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। 10টি কোষ মানে n এর মান হচ্ছে 10। শ্রেণী সমবায় সাজিয়ে এদের প্রান্তদ্বয়ে এত রোধ মানে বাহ্যিক রোধটা কত? 150। পরিবাহী তার দ্বারা যুক্ত হলে কি পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে? তাহলে IS = হোয়াট, এই যে আমরা লিখলাম। এবার আমরা প্রাপ্ত মানগুলো বসিয়ে দিলে আমাদের প্রত্যাশিত মান পাবো। n এর মান 10, ই এর মান হচ্ছে 1.5, আর এর মান হচ্ছে 150 যোগ n এর মান হচ্ছে 10 পূরণ অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 1। তুমি সবগুলো মান বসিয়ে দিলে তুমি প্রত্যাশিত মান এখানে পাবা। অর্থাৎ এই যে কোষের এই অঙ্কটা, আমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে করতে পারলাম। তুমি এই ক্লুগুলো নিয়ে আমরা আজকের আলোচনা যে অংশটা করেছিলাম, সে অংশের যে সূত্রটা আমরা পাই, এই সূত্র থেকে আমরা এই ক্লুগুলো মানগুলো বসিয়ে দিলে আমাদের প্রত্যাশিত একটা অংশ পাবো। তোমরা ক্যালকুলেশন করে মানটা বসিয়ে দিও। এবার এই অঙ্কটা যদি আমি সমান্তরাল সমবায় দিয়ে করতে থাকি, কোষকে শ্রেণী সমবায় না দিয়ে সমান্তরাল সমবায়, অর্থাৎ সমান্তরাল সব ঠিক আছে। আবার আমরা 2 নম্বর চলে যাই। সেম ক্লু দিয়ে তোমাকে শুধু শ্রেণীর পরিবর্তে সমান্তরাল দেওয়া হলো, তাহলে তুমি কিভাবে প্রত্যাশিত মান পাবা? তো তোমার সমান্তরালে দিতে গেলে তোমার সমান্তরালের শর্তটা কি? আমরা লক্ষ্য করো, আমরা কি লিখেছিলাম?
আমরা লিখেছিলাম এন ই আর প্লাস এই আর, এমন একটা শর্ত আমরা পেয়েছিলাম। আইপি সমান এন ই এন আর যোগ আর। এখানে তুমি সবগুলো ক্লু বসিয়ে দাও, সবগুলো ক্লু বসিয়ে দিলে এন এর মান 10, ই এর মান হচ্ছে 1.5, এন এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 150 যোগ আর এর মান হচ্ছে ওহম, তাহলে 1 ওহম। তাহলে সবগুলো তুমি মান বসিয়ে দিলে এমন একটা অংশ পাবা। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা ভালো অংশ শেষ করতে পারলাম। আশা করি তোমরা আমার অংশটা বুঝতে পেরেছো। চলো আমরা আর একটু সামনে আগাই, আমাদের কিসবের সূত্র দুটো একটু আলোচনা করি। আমরা ইনশাল্লাহ পরের অংশগুলো পরে আরেকটা ক্লাসে এটা শেষ করে দিব। আমরা এবার নিয়ে আসি কিসবের সূত্র। কিসবের সূত্রটা হলো, আমরা ওমের সূত্র পড়েছিলাম। ওমের সূত্রটা নবম দশম শ্রেণীতে পড়েছি। তো ওমের সূত্রটা কী ছিল, যে নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা প্রবাহ মাত্রা সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি মূল অংশটা বা মূল থিমটা বুঝতে পারো যে প্রবাহ মাত্রা বিভবের সমানুপাতিক। প্রবাহ মাত্রা মান বাড়লে বিভবের মান বাড়বো, আর বিভবের মান বাড়লে প্রবাহ মাত্রার মান বাড়বে। কিন্তু কথা হলো, আমরা যে শর্তটা ব্যবহার করছি শুধু একটা মাত্র তড়িৎ পরিবাহী তার দ্বারা সংযুক্ত করেছি। একটা মাত্র তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে শুধু ওমের সূত্র প্রযোজ্য হয়। কিন্তু তুমি তোমার বাসায় যদি লক্ষ্য করো, তোমার বাসায় কারেন্টের মধ্যে লক্ষ্য করে দেখবা অনেকগুলো তার সংযুক্ত, একটার সাথে ফ্যান সংযুক্ত, একটা মাল্টিপ্লাগের সাথে সংযুক্ত, একটা এসির সাথে সংযুক্ত, একটা তোমার ফ্রিজের সাথে সংযুক্ত, একটা ডিম লাইটের সাথে, এরকম আমার মনে হয় সবার বাসায় অনেকগুলো তার দ্বারা সংযুক্ত থাকে। তো এই সংযুক্ত তারগুলো তুমি যদি হিসাব করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ওমের সূত্রটা প্রযোজ্য হবে না। তো সেক্ষেত্রে তোমাকে জটিল বর্তনীর কাজ করতে হবে। আর জটিল বর্তনীর কাজটা হলো কিসের সূত্র শর্ত? জটিল বর্তনীর কাজটা হলো আমাদের কিসবের শর্ত। তো বিজ্ঞানী কিসব উনি দুইটা শর্ত প্রযোজ্য দিয়েছিল, বা দুইটা শর্ত আমাদের মধ্যে প্রকাশ করেছে, বা দুইটা শর্ত। এখন আমরা দুইটা শর্ত নিয়ে কাজ করব। প্রথম শর্ত বা প্রথম সূত্র, প্রথম সূত্র বা কি জংশন উপপাদ্য, জংশন উপপাদ্য। আমাদের এখানে দুইটা শর্ত আছে। আমরা একটা শর্ত আজকে আলোচনা করার পর যদি সময় থাকে ইনশাল্লাহ দ্বিতীয়টা নিয়ে আলোচনা করবো। তাহলে প্রথমের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো আজকের ক্লাসটা। কিসবের প্রথম সূত্র বা জংশন উপপাদ্য। আমি একটু চিত্রটা এঁকে নেই সুবিধার জন্য, তোমরা আমার সাথে সাথে চিত্র আঁকলে ভালো হয়। দেখো আমি একটা চিত্র আঁকলাম, I1, I2, I3, I4, I5। কিসবের শর্তটা হলো মুক্ত বর্তনীতে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0। মুক্ত বর্তনীতে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0। মুক্ত বর্তনী কি? দেখো এই যে আমরা 5টা বর্তনী সংযুক্ত করেছি, 5টা বর্তনীর সাথে মুক্ত অবস্থা আছে, এই জন্য একে মুক্ত বর্তনী বলা হয়। আবার এখানে একটা লেখা আছে জংশন উপপাদ্য। জংশন হচ্ছে সংযোগস্থলে, যে এখানে সংযুক্ত। তো মোট প্রবাহ মাত্রা বলা হয়েছে কি মুক্ত বর্তনীতে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0। অর্থাৎ প্রবাহ মাত্রা হচ্ছে, মোট প্রবাহ মাত্রা হচ্ছে I, তাহলে বীজগাণিতিক যোগফল হচ্ছে এটা, যোগফলের মান হচ্ছে 0। মোট প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0, এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা কয়টা প্রবাহ মাত্রা ব্যবহার করেছি? 5টা। তুমি এই জায়গায় দাঁড়ায় শূন্য অবস্থানে দাঁড়ায় দেখো তো কে কে আসতেছে? I1 আসতেছে, তাহলে I1 প্লাস I2টা কি তোমার অবস্থান থেকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এটাকে মাইনাস এভাবে লিখবা, চলে যাইতেছে এখানে প্লাস দিয়ে পরে মাইনাস। আবার I3টা তোমাদের দিকে আসতেছে, তাহলে I3টা প্লাস। I4টা তোমাদের থেকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে তুমি মাইনাসের মাধ্যমে প্রকাশ করবা, কিন্তু ব্র্যাকেটের ভিতরে মাইনাস লাগবা, বাইরে লাগবা যোগ। আমি বলতেছি এটা কেন। আর 5 নাম্বারটা হচ্ছে তোমাদের দিকে আইতেছে, তাহলে সেটার মানটা 0, সবগুলো টোটাল মান 0। অর্থাৎ
আমার বলা হলো প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল, যেহেতু বীজগাণিতিক যোগফল শূন্য, তো সেক্ষেত্রে যোগফলটা ভিতরে লিখে মাইনাসটা বাইরে দিতে হবে। এখানে যদি বিয়োগ দাও তাহলে কিন্তু শর্ত মিলবে না, সেক্ষেত্রে হবে বিয়োগফল বা বিয়োগফলটা হয় না, যোগফল শূন্য। অর্থাৎ তুমি যদি এই জায়গায় দাঁড়ায় দেখো যে তোমাদের কাছ থেকে যারা যারা আসতেছে I1 I3 I5 আসতেছে তারা প্লাস, আর I2 আর I4 চলে যাচ্ছে সেই জন্য তারা মাইনাস, যে এটা মাইনাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার তুমি যদি সাজিয়ে লেখো তাহলে হবে I1 মাইনাস I2 প্লাস I3 মাইনাস I4 প্লাস I5 0। তুমি যদি সাজিয়ে লেখো তোমার মানটা এমন আসবে এই অংশটা সাজিয়ে লিখলে তোমার মানটা আসবে, দেখো এই I1 I3 I5টা এক পাশে আর এই মাইনাসটা ওই পাশে গেলে I2 I4। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়েছে যে পরিমাণ বিদ্যুৎ আসবে সে পরিমাণ বিদ্যুৎ চলে যাবে, এখানে ধরে রাখার সুযোগ নাই। অস্থায়ীভাবে তুমি ধরে রাখতে পারবা, কিন্তু যে পরিমাণ প্রবাহ মাত্রা তোমার বাসায় আসবে সে পরিমাণ প্রবাহ মাত্রা কী করতে হবে, চলে যাবে, ব্যয় করবে। ফ্যানের সুইচ দিলাম ব্যবহার করবা, বাতি সুইচ দিবা ব্যবহার করবা। তোমার স্থায়ীভাবে তোমার বাসায় কী করতে পারবে না, কারেন্ট জমা রাখতে পারবে না। এটা হচ্ছে আমাদের কৃষকের প্রথম সূত্র। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আগামী ক্লাসটা তৌফিক দেয় তো ইনশাল্লাহ আমরা কৃষকের দ্বিতীয় সূত্র আর বাকি অংশগুলো আলোচনা করব। তোমাদের কাজ হলো আজকে তোমাদের এই তড়িৎ কোষের গাণিতিক সমস্যাগুলো তোমরা বাসা থেকে দেখবা, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।